কেরালার ছোট্ট একটি গ্রাম, যে গ্রামের মানুষেরা জলাম্মা নামে এক দেবীর পূজা করে। এই গ্রামের একটি প্রচলিত রীতি আছে, কোনো মেয়ে প্রাপ্তবয়স্ক হলেই ওড়নার মতো একটি কাপড় দিয়ে তার চেহারা ঢেকে রাখতে হবে। কোনো ক্রমেই ঘরের বাইরে ওই পর্দা সরানো যাবে না। মোট কথা, ওই নারীর মৃত্যুর আগ পর্যন্ত তার ঘরের মানুষ ছাড়া কেউই তার চেহারা দেখতে পারবে না। যদি ভুলক্রমেও তার ব্যত্যয় হয়, তাহলে ওই গ্রামের উপর জলাম্মা দেবীর অভিশাপ নেমে আসবে। আর ওই অভিশাপ থেকে মুক্তির একটি উপায়, তা হচ্ছে ওই নারীর মৃত্যুদণ্ড। হঠাৎ একদিন একটি ম্যাগাজিনে ওই গ্রামের শুভলক্ষ্মী নামে একটি মেয়ের ফটো প্রকাশিত হয়, যা তার জীবনটা পুরো বদলে দেয়। কিভাবে শুভলক্ষ্মীর ফটো প্রকাশিত হলো আর এরপর শুভলক্ষ্মীর সাথে কি হবে, জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন থ্রিলার ইউনিভার্স। বলছি মালায়ালাম ভাষায় সদ্য মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি পর্দার কথা। মুভির শুরুটা হয় কেরালার ছোট্ট একটি গ্রামের উৎসবের রাতে। আমাদের শুভলক্ষ্মী নামে একটি মেয়েকে দেখানো হয়, ডাকনাম সুব্বু। এই যে প্রেগনেন্ট নারীকে দেখছেন, তার নাম শ্রাবন্তী। প্রেগনেন্সির লাস্ট মান্থ চলছে। ইনি গ্রামের সারপাঞ্চ, আর ইনি সুব্বুর বাবা রামারাও। রামারাও রং বেরঙের ওড়না বানিয়ে বিক্রি করে। আর এখানে আমরা জানতে পারি সারপাঞ্চের ছেলে রাজেশের সাথে সুব্বুর বিয়ে ঠিক হয়ে আছে। মূলত আজ গ্রামে পুজোর উৎসব চলছে। এখানের বাসিন্দারা জলাম্মা নামে এক দেবীর পূজা করে। এই গ্রামের প্রচলিত রীতি হচ্ছে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারীকে পর্দা দিয়ে তার চেহারা ঢেকে রাখতে হবে। আর তার পিছে একটি কথিত গল্প আছে। আগে চলো সেই গল্পটা জেনে আসি। বহু বছর আগে এই গ্রামে জলাম্বিকা নামে এক নারী যোদ্ধা ছিল। সে একদিন তার শিষ্যদের রণকৌশল শেখাচ্ছিল। তখনই হঠাৎ এক শিষ্যকে সাপে কেটে দিলে জলাম্বিকা প্রেগনেন্ট অবস্থাতেই ঘোড়ার পিঠে করে ওই শিষ্যকে হসপিটালে নিয়ে গিয়েছিল। এরপর সে যখন হসপিটাল থেকে বাড়ি ফিরছিল, তখন ঘোড়ার গাড়িতে যাওয়া কয়েকজন ব্যক্তি তাকে এই অবস্থায় দেখে বলে, গর্ভবতী অবস্থায় ঘোড়ায় চড়া নিরাপদ না। তাই তারা জলাম্মাকে তাদের গাড়িতে করে জলাম্মার বাড়িতে নামিয়ে দিতে চাইলে জলাম্মা তাদের সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই লোকগুলোর মনে ছিল খারাপ উদ্দেশ্য। তারা জলাম্মাকে ধর্ষণ করার চেষ্টা করে। যেহেতু জলাম্বিকা যোদ্ধা ছিল, তাই তারা তার সাথে পেরে উঠছিল না। এই জন্য একসময় তারা জলাম্বিকাকে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জলাম্বিকার গায়ে আগুন দেয়। আর ওই সময় জলাম্বিকা নিজ গায়ে আগুন নিয়েই ওই লোকগুলোকে মেরে গ্রামের কুয়াতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছিল। ওই ঘটনায় গ্রামের উপর জলাম্বিকার অভিশাপ নেমে আসে। গ্রামের নারীরা যখনই কোনো বাচ্চার জন্ম দিত, তাদের মৃত বাচ্চা হতো। গ্রামবাসী তখন ওই অভিশাপ থেকে মুক্ত পেতে জলাম্মার মূর্তি নির্মাণ করে তার পূজা করছিল। তখনই একটি পর্দা উড়ে এসে মূর্তির চেহারার উপর পড়ে। ওই দিন থেকে ওই গ্রামের নারীরা তাদের রক্ষা কবচ হিসেবে পর্দা ব্যবহার করতে শুরু করে। নিয়ম অনুযায়ী নারীরা শুধু তার বাবা, ভাই, সন্তান এবং স্বামীকে তার চেহারা দেখাতে পারবে। এছাড়া কোনো পুরুষকে নিজের চেহারা দেখাতে পারবে না। তার সাথে ওই দিনই মন্দিরে একটি প্রদীপ স্থাপন করা হয়, যেটা সবসময় জ্বলন্ত অবস্থাতে থাকবে। আর এর ঠিক 9 মাস পর গ্রামে প্রথম জীবিত বাচ্চার জন্ম হয়। গ্রামের মানুষের মনেও শান্তি ফিরে আসে। তখন থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে এই উৎসবের আয়োজন করা হয়। সাথে দেবীর ক্রোধ ঠান্ডা করতে দেবীর মূর্তির সামনে ওই লোকগুলোর মূর্তি বানিয়ে সেগুলোকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। নারীরা পর্দার রীতিটি মেনে চলে। তবে ভুলক্রমেও যদি কোনো নারী তার পর্দা সরিয়ে ওই রীতি অমান্য করে, তবে জলাম্মা কখনোই তাদের ক্ষমা করবে না। যে নারী নিয়ম ভাঙবে, ওই নারীকে গ্রামের সেই কূপে ঝাঁপ দিয়ে তার বলিদান দিতে হবে। আর এমনটা যদি না করে, তাহলে আবারও গ্রামের উপর জলাম্মার অভিশাপ নেমে আসবে। কোনো জীবিত সন্তানের জন্ম হবে না। এই জন্য গ্রামের প্রতিটি নারী এই নিয়ম মেনে চলছে। আর এখানে যারা জলাম্মার পূজা করে, তাদেরকে জলা নারী বলা হয়। সিন চলে যায় উৎসবের পরবর্তী দিন। সুব্বুর বাবা রামারাও যেহেতু গ্রামে গ্রামে ঘুরে পর্দা বিক্রি করে, তাই চিৎকার করে করে বলতে বাবার যেন কষ্ট না হয়, এই জন্য সুব্বু তার বাবার জন্য একটি হ্যান্ডহেল্ড মাইক কিনে সেখানে নিজের ভয়েস রেকর্ড করে রাখছে। পাশেই সুব্বুর মায়ের কবর। কালাবার সারপাঞ্চের ছেলে রাজেশের সাথে সুব্বুর এনগেজমেন্ট। তাই এনগেজমেন্ট এবং বিয়েতে যা কিছু খরচ হবে, যা কিছু করতে হবে, সুব্বু সব কিছুর একটি লিস্ট তৈরি করে এনেছে। মায়ের কবরের পাশে বসে সুব্বু তার মাকে সব কিছু শোনায় এবং মায়ের কাছে দোয়াও চাচ্ছে সব কিছু যেন ঠিকঠাক মতো মিটে যায়। এরপর সুব্বু তার বান্ধবী সুগুনাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। তবে ফসলের মাঠের মধ্য দিয়ে যাওয়ার সময় একটা দমকা হাওয়া এসে সুব্বুর মাথার পর্দাটা সরে যায়। সুব্বু দ্রুত তার পর্দাটি তুলে তার চেহারাটি ঢেকে ফেলে। তবে সুব্বুর মনে শুধু ভয় কাজ করছে, কেউ আবার তাকে পর্দা ছাড়া দেখে ফেলল না তো। অবশ্য সুগুনা বোঝাচ্ছিল মাঠের মধ্যে কেউ ছিল না, তোকে কেউ দেখেনি, তাই তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না।
এদিকে সুব্বুর বাবা রামারাও সুব্বুর এঙ্গেজমেন্ট উপলক্ষে তাদের সকল নিকটাত্মীয় এবং পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করছে। সুব্বু তার বাবাকে একটি ডিজাইন দিয়ে তার জন্য একটি পর্দা তৈরি করে দিতে বলে। সাথে তার বাবাকে তার মায়ের ছোটবেলার বান্ধবী রত্নাকে ইনভাইট করার কথা বলে। অবশ্য রামারাও রত্নার কথা ভুলে গিয়েছিল। সুব্বু রামারাওকে এটাও বলে দেয়, রত্না আন্টি যদি না আসে আমি কিন্তু বিয়ে করছি না। এরপর সুব্বু তার বাবাকে ওই রেকর্ডিংটি শোনায় এবং বলে এখন থেকে তোমাকে আর চিৎকার করে করে পর্দা বিক্রি করতে হবে না। এরপর সুব্বুর কথা মতো রামারাও রত্নাকে কল করে সুব্বুর এঙ্গেজমেন্টের কথা বলে। আর ইনি হচ্ছেন রত্নার স্বামী সুবোধ। রত্নার দুটি স্কুল পড়ুয়া বাচ্চাও আছে, সামনে তাদের পরীক্ষা। আবার সুবোধ অফিস থেকে ছুটি নিতে পারছে না, তাই রত্না সুবোধকে অনুরোধ করে যে কোনো মূল্যে আমাকে যেতেই হবে। ওর মা মারা যাওয়ার আগে আমাকে ওর দায়িত্ব দিয়ে গিয়েছিল, এমন একটা সময় আমার ওর পাশে থাকা উচিত। কিন্তু সুবোধের কথা তুমি এই পরিস্থিতিতে কিভাবে যাবে, আমরা তো যেতে পারছি না। তখন রত্না একাই যাওয়ার সিদ্ধান্ত নেয় যে অন্তত 2 দিনের জন্য আমি যাব। তাই রত্না রিকোয়েস্টে সুবোধ রত্নাকে যাওয়ার অনুমতিও দিয়ে দেয়। এদিকে রামারাও প্রতিদিনের মতো সাইকেল নিয়ে পর্দা বিক্রি করতে বের হয়েছে। এই যে গ্রামের পাশে যে কবরস্থানটি দেখছেন, এই কবরস্থানকে আত্মাহুতি কবরস্থান বলা হয়। মূলত এই গ্রামের কোনো নারী যদি পর্দার ওই বিধানটি অমান্য করে তাহলে কুয়ায় ফেলে তার বলিদান দিয়ে তাকে এখানে এনে সমাহিত করা হয়। এই যে মেয়েটিকে দেখছেন তার নাম শিরি। শিরির কালই পর্দার অনুষ্ঠান, মানে আগামীকালে তার মাথায় পর্দা উঠবে। মূলত একটি মেয়ের যখন ঋতুচক্র শুরু হয় তখন থেকে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়া হয়, আর ওই সময় থেকে তাকে পর্দাটি ব্যবহার করতে হয়। তাই আগামীকাল আনুষ্ঠানিকতার সাথে শিরির মাথায় ওই পর্দা উঠবে। এদিকে বাইরে কিছু ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলছিল। শিরিও তাদের খেলতে দেখে তাদের সাথে খেলতে যাওয়ার জন্য বের হচ্ছিল। তখনই শিরির মা তাকে বাধা দেয়। শিরির মায়ের কথা, কাল তোর পর্দার অনুষ্ঠান, আজ যদি বাইরে তোকে কেউ দেখে ফেলে তাহলে তোর পর্দার অনুষ্ঠানই হবে না। শিরি তার মাকে বোঝায় যে কালই তো পর্দার অনুষ্ঠান, আজকে শেষবারের মতো আমাকে খেলতে দাও। কিন্তু তারপর শিরির মা তাকে বের হতে দিবে না। শিরির কথা, শুধুমাত্র আমার একার পর্দা না পড়ার কারণে গ্রামের মানুষের উপর অভিশাপ আসবে। পাশেই শ্রাবন্তী ছিল। শ্রাবন্তী তখন শিরিকে বোঝায় সামনে তার বাচ্চা জন্ম হবে, এখন যদি উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায় তাহলে সে জীবিত বাচ্চা জন্ম দিতে পারবে না। শ্রাবন্তীর কথায় শিরিও কথা দেয়, ঠিক আছে আজ আমি খেলতে যাব না, কিন্তু তোমার বাচ্চা যখন জন্ম হবে আমি তোমার বাচ্চার সাথে খেলা করব। অন্যদিকে সুব্বুকে দেখা যায় গ্রামের রেল স্টেশনের পাশে একটি পরিত্যক্ত বগির মধ্যে রাজেশের সাথে দেখা করতে গিয়েছে। আর এখানে আমরা এটাও দেখতে পাই রাজেশ আর সুব্বুর সরাসরি দেখা করে না, মানে একে অন্যের চেহারা দেখে না। তারা দুজন 2 বগির মধ্যে বসে কথা বলে। তাদের কথা আমরা এটাও জানতে পারি সুব্বুর মাথায় যেদিন থেকে পর্দা উঠেছিল ওই দিনের পর থেকে রাজেশ যেমন সুব্বুকে দেখতে পায়নি, তাই রাজেশ যেহেতু সুব্বুকে দেখতে পারছিল না, ওই দিন থেকেই সুব্বু প্রতিজ্ঞা করেছিল বিয়ের আগ পর্যন্ত সেও রাজেশকে দেখবে না। মানে দুজনের কষ্টটা দুজনের মধ্যে ভাগাভাগি করে নিবে। 3 দিন বাদে তাদের বিয়ে। আজ পর্যন্ত তারা এটা মেনটেন করে এসেছে। সুব্বু রাজেশকে তার ভবিষ্যৎ পরিকল্পনা বলছিল। সুব্বুর ইচ্ছা তার ছোট্ট সংসার হবে। রাজেশ ব্যাংকে চাকরি করবে, সুব্বু একটি প্রাইমারি স্কুলে চাকরি করবে। কিন্তু রাজেশের কথা, রাজেশের স্ত্রীর কেন চাকরি করতে হবে? আমি তো তোমাকে রানীর মতো করে রাখবো, তোমার বাইরে গিয়ে চাকরি করতে হবে না। কাল আবার সিঁড়ির পর্দার অনুষ্ঠান, সুব্বু আর রাজেশও সেখানে থাকবে। তাই সুব্বু রাজেশকে সাবধান করে দেয় কোনোভাবে আমি যেন তোমাকে দেখতে না পাই। যাওয়ার সময় সুব্বু রাজেশকে এস আকৃতির একটি লকেটও গিফট করে যায়। রাজেশও বলে এটা সে সারা জীবন নিজের গলায় ঝুলিয়ে রাখবে। সিন চলে যায় পরবর্তী দিন সিঁড়ির পর্দার অনুষ্ঠানে। গ্রামের নিয়ম অনুযায়ী সিঁড়ির মাথায় পর্দা দেওয়া হয়। আর এখান থেকে সিন চলে যায় সুব্বুর এঙ্গেজমেন্টের দিন। রত্নাও এসেছে, সব রকম প্রস্তুতি শেষ। রাজেশের বাড়ি থেকেও সবাই এসেছে, সবাই অনেক আনন্দ করছে। সুব্বু আর রাজেশেরও এতদিনের প্রতীক্ষা শেষ হতে চলেছে। এত বছর পর তারা একে অন্যকে দেখবে। সব কিছু ঠিকঠাকই চলছিল, ঠিক তখনই ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা। শহর থেকে শ্রাবন্তীর স্বামী বাড়িতে ফিরেছে। আসার সময় সে হাতে করে একটি ম্যাগাজিন নিয়ে এসেছে। অন্যদের সাথে ডান্স করার সময় তার হাত থেকে ম্যাগাজিনটি নিচে পড়ে যায়। আর তখন একটি বাচ্চা দেখতে পেয়ে ওই ম্যাগাজিনটি তুলে নিয়ে পাশেই ফুলের ডালার মধ্যে রেখে দেয়। আর এরপরই একজন ওই ডালাটি সুব্বু আর রাজেশের এনগেজমেন্টের জন্য গ্রামের পণ্ডিতের সামনে নিয়ে রাখে। তখনই সারপাঞ্চ ওই ম্যাগাজিনে সুব্বুর ফটোটি দেখতে পায়। শুধু সারপাঞ্চ নয়, এনগেজমেন্ট উপলক্ষে যারা এখানে উপস্থিত ছিল গ্রামের সবাই সেটা দেখতে পেয়েছে। সুব্বুর ফটো ম্যাগাজিনে দেখে তাদের মাথায় তো একরকম আকাশই ভেঙে পড়ল। যে গ্রামের নারীর পর্দা তোলা নিষেধ, সেই গ্রামের মেয়ের পর্দা ছাড়া ফটো ম্যাগাজিনে প্রকাশ হয়েছে। সাথে সাথে সারপাঞ্চ রামারাওকে বলে ওঠে, তুমি তোমার মেয়েকে এই শিক্ষা দিয়েছ? সুব্বারা বারবার বলছে
এই ফটোর বিষয়ে আমি কিছু জানি না। বাইরে হট্টগোল দেখে সুব্বু আর রত্না বের হয়ে আসে। আর এরপরে ম্যাগাজিনে নিজের ফটো দেখে সুব্বু তো পুরো হতভম্ব হয়ে গেছে। সুব্বু সবাইকে বলে, এই ফটো সম্পর্কে আমি কিছুই জানি না, আর কে কখন কিভাবে ফটো তুলেছে আমি জানি না। কিন্তু সুব্বুর কথা কেউই বিশ্বাস করছে না, কারণ সুব্বুর অনুমতি ব্যতীত সুব্বুর পর্দা সরিয়ে ফটো তোলা কীভাবে সম্ভব। সুব্বুর কথা কেউ বিশ্বাস করছে না। রাজেশও সুব্বুকে সাপোর্ট করার চেষ্টা করছিল, কিন্তু কে কার কথা শুনে? সবার মুখে একই কথা, সুব্বুই হয়তো বা নিজে ইচ্ছা করে ফটোটি তুলিয়েছে। আবার গ্রামের মানুষরা ভালো করে জানে, একবার যদি এই নিয়মের কোনোরকম ব্যতিক্রম হয় তাহলে গ্রামের যে বাচ্চার জন্ম হবে সেই মৃত জন্মাবে। এদিকে শ্রাবন্তীর পেটের বাচ্চার জন্ম হওয়ার সময় হয়ে গেছে। শ্রাবন্তী পড়েছে এখন দুশ্চিন্তায়। সুব্বু সবাইকে বোঝায়, জলম্বা ভালো করে জানে আমি কোনো দোষ করিনি। রত্নাও তাই সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ও বারবার বলছে ও কিছুই জানে না। কিন্তু সারপাঞ্চের কথা, আপনি বাইরের মানুষ, এটা আমাদের গ্রামের বিষয়, আপনি এখানে কথা বলতে আসবেন না। গ্রামের প্রচলিত প্রথা অনুযায়ী একবার যেহেতু এই গ্রামের কোনো নারী তার পর্দা সরিয়েছে, তার মানে জলাম্মার অভিশাপে গ্রামের উপর নেমে এসেছে। আর সেই অভিশাপ থেকে মুক্তির একটি উপায়, সেটি হচ্ছে ওই নারীর বলিদান দেয়া। এই জন্য পণ্ডিতও বলে, সুব্বুর বলিদান দেয়া ছাড়া আমি আর কোনো রাস্তা দেখছি না। রত্নার কথা আপনারা কি মজা পেয়েছেন? আপনারা সুব্বুকে মেরে ফেলবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব? আমি আপনাদেরকে পুলিশে দিব। সারপাঞ্চ তখন রত্নাকে বলে, আপনি যে এত বড় বড় কথা বলছেন, ওর বাবাকে বলতে বলুন না, রামারাও নিজে মুখে বলুক। অবশ্য রত্না রামারাওকে বলতে বললে রামারাও কোনো কথাই বলছিল না, আর রামারাও বলবেও কিভাবে? গ্রামবাসীর কথা আমরা এখানে এটাও জানতে পারি, সুব্বু যখন সুব্বুর মায়ের গর্ভে ছিল তখন গ্রামের এক নারী তার মাথার পর্দা সরিয়ে এই নিয়ম ভঙ্গ করেছিল। আর ওই সময় রামারাও তার মেয়েকে বাঁচানোর জন্য গ্রামবাসীকে নিয়ে ওই নারীর বলিদান দিয়েছিল, যে জন্য রামারাও আজ কোনো কথা বলতে পারছে না। তাই গ্রামবাসী সুব্বুর বলিদান দেওয়ার সিদ্ধান্ত নেয়। গ্রামের পূজারীও বলে, আগামী রবিবার অমাবস্যা, ওই দিনই সুব্বুর বলিদানের কার্যক্রম সম্পন্ন করা হবে। সুব্বু তার বাবাকে বোঝায়, বাবা এই বিষয়ে আমি কিছুই জানি না। রামারাও বলছে, আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। তবে রত্না বলছিল, চল এখনই গ্রাম থেকে চলে যাই, একবারই গ্রাম থেকে বের হয়ে গেলে তখন তো আর কেউ তোকে মারতে আসতে পারবে না। তবে রত্না যতই অনুরোধ করুক না কেন, সুব্বুর কথা, আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না, আমার কারণে গ্রামের উপর অভিশাপ নেমে এসেছে, তাই আমি স্বেচ্ছায় আমার বলিদান দিতে প্রস্তুত। আমি যদি এখন পালিয়ে যাই তাহলে সবাই ভাববে আমি অপরাধী। রত্নার কথা তুই বুঝতে পারছিস না কেন? ওরা তোকে মেরে ফেলবে। সুব্বুর কথা, আমি যদি আজ চলে যাই শ্রাবন্তের গর্ভের বাচ্চারা পর্যন্ত মারা যাবে। রত্নার কথা তুই কিভাবে এসব বিশ্বাস করতে পারিস? রত্না সুব্বুকে বোঝানোর চেষ্টা করে, এই গ্রামে যা কিছু করা হচ্ছে সব কুসংস্কার। এরপর সুব্বু রাজেশের সাথে দেখা করে। সুব্বু রাজেশকে বলে, আমি সত্যি করে বলছি আমি আমার পর্দা সরাইনি। রাজেশও বলছিল, আমি ভালো করে জানি, কিন্তু কেন যে গ্রামবাসী তোমার কথা বিশ্বাস করতে চাইছে না যে তুমি নিজ ইচ্ছায় ফটো তোলাওনি। রাজেশ সুব্বুকে এটা বলে, তোমার ফটোটি যে তুলেছে আমি তার তথ্য পেয়েছি। সে ধর্মশালাতে থাকে, কিন্তু সে আমার ফোন পিক করছে না। চলো আমরা তার সাথে দেখা করে তাকে সব কিছু খুলে বলি, তাকে দিয়ে সত্যটা বলাই যে তুমি নিজ ইচ্ছায় ফটো তোলাওনি। তখন সব কিছু ঠিক হয়ে যাবে সুব্বু, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দিব না। তবে সুব্বু শুধু রাজেশকে বলে, রাজেশ, জীবনে একবার, শেষবারের মতো তোমাকে আমি দেখতে চাই। তাই রাজেশ সুব্বুর সামনে এসে দাঁড়ায়। তবে সুব্বু আগের মতোই তার মুখ ঢেকে রেখেছে। সুব্বু নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাজেশকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতে সুব্বু সেখান থেকে বিদায় নেয়, কারণ এটাই তাদের শেষ দেখা। সিং চলে যায় বলিদানের দিন। প্রচলিত রীতি অনুযায়ী সুব্বুকে প্রথমে দেবীর মন্দিরে নিয়ে যাওয়া হয়। জোয়ালার নারীরা সুব্বুকে প্রথমে দেবীর কাছে ক্ষমা চাইতে বলে। সুব্বুর কথা, আমি তো কোনো অন্যায় করিনি, আমি আমার পর্দা সরাইনি, তাই আমি ক্ষমা চাইতে পারবো না। জোয়ালার নারীরা সুব্বুকে এটা বলে, তুমি দেবীর কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করো যেন দেবী এই গ্রামের উপর থেকে তার অভিশাপ তুলে নেয়। সুব্বুর কথা, আমি তো কোনো অন্যায় করিনি, তাই আমার জীবন আমি দেবীর কাছে সমর্পণ করছি। রত্না তখনও সুব্বুকে বারবার বলছে, চল আমরা চলে যাই, এমনটা করিস না। রাজেশও বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কেউই কোনো কথা শুনছে না। এরপর নিয়ম অনুযায়ী সুব্বুকে গ্রামের সেই কুয়ার পাশে নিয়ে যাওয়া হয়। সুব্বুর হাতে একটি বড় পাথর বেঁধে সুব্বুকে ওই কুয়ার পানিতে নামিয়ে দেওয়া হয়। সুব্বু তখন পানির মধ্যে ছটফট করছে। এদিকে একটি দমকা হাওয়া এসে দেবীর মন্দিরে থাকা সেই প্রদীপ নিভে যায়। সাথে সাথে একজন জোয়ালা নারী ওই কূপের কাছে দৌড়ে এসে সবাইকে বলে, দ্রুত ওকে বের করে আনো, জলাম্মা অনেক ক্ষিপ্ত হয়ে গেছে। তাই সাথে সাথে রাজেশ পানিতে নেমে সুব্বুকে উদ্ধার করে। এরপর সিন চলে যায় রাতে। সবাই মন্দিরে জড়ো হয়েছে। জোয়ালা নারীরা গ্রামবাসীকে জানায়, জলাম্মা এখন অনেক ক্ষিপ্ত,
কোনোভাবেই বলিদান দেয়া যাবে না। শ্রাবন্তীর স্বামী গণেশ তখন বলছিল, শুধুমাত্র একটি প্রদীপ নিভে যাওয়ার কারণে আপনারা কীভাবে বুঝতে পারলেন দেবী এত ক্ষিপ্ত? মানে তার তো তার সন্তানকে বাঁচাতে হবে। রত্না তখন বলে, দেখুন, সুব্বু যদি অন্যায় করবে তাহলে দেবী কেন রেগে যাবে? সে কেন বলিদান থামিয়ে দিবে? গণেশ তখনও সবাইকে অনুরোধ করছে, আপনারা এই বলিদান বন্ধ করে আমার বাচ্চার জীবনটা বিপদে ফেলবেন না। পূজারীর কথা জলানারীরা যেমনটা বলছে, একবার যেহেতু এখানে প্রদীপ নিভে গেছে তার মানে জলাম্মা রাগান্বিত। সারপাঞ্চেরও কথা, একবার যেহেতু ওর চেহারা সারা দুনিয়ার মানুষ দেখে ফেলেছে, তাই আমরা যদি ওর বলিদান না দেই পুরো গ্রামের উপর অভিশাপ নেমে আসবে। তাই যে কোনো মূল্যে এই বলিদান দিতেই হবে। রত্নার কথা, ওর বয়সী কত, ওর নির্দোষ হয়েও স্বেচ্ছায় ও বলিদান দিতে রাজি হয়েছে। এমনিতেই জলাম্মাকে অন্যায়ভাবে হত্যা করার কারণে তোমাদের গ্রামের উপর অভিশাপ আছে। হয়তো জলাম্মা চাচ্ছিল না সুব্বুর মতো নির্দোষ একটি মেয়েকে মেরে তোমরা আবার সেই ভুলটি করো। এই জন্য হয়তোবা দেবী এতটা রাগান্বিত। তারপর তোমরা যদি নির্দোষ মেয়েটিকে এভাবে হত্যা করো, তখন যে জলাম্মা তোমাদের অভিশাপ দিবে না তার গ্যারান্টি কি? তখন কে এর দায়ভার নিবে? শ্রাবন্তীও বলে, আমি চাই না আমার বাচ্চার জন্য এই গ্রামের উপর নতুন করে কোনো অভিশাপ নেমে আসুক। ঠিক তেমনি আমি আমার বাচ্চাকে হারাতে চাই না। সুব্বুকে আমি ছোটবেলা থেকে জানি, তাই আমার মনে হয় আমাদের কিছু করার আগে আমাদের সত্যিটা জানা উচিত আসলে কি ঘটেছিল। রাজেশ তখন বলে, ওই ফটোগ্রাফার হিমাচল প্রদেশের ধর্মশালাতে থাকে। ফোনে তার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, তাই সরাসরি গিয়ে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। তার সাথে একবার দেখা করতে পারলেই স্পষ্ট প্রমাণ করা যাবে সুব্বু কোনো ভুল করেনি। এদিকে শ্রাবন্তীর বাচ্চা জন্ম হতে আর 3 সপ্তাহ বাকি। এজন্য সারপাঞ্চ সুব্বুকে বলে, তোমাকে আমি 3 সপ্তাহ সময় দিচ্ছি। এই বাচ্চা জন্ম হওয়ার আগে তোমাকে ওই ফটোগ্রাফারের সাথে দেখা করে তাকে দিয়ে স্বীকার করাতে হবে যে ওই ফটো তুমি তোমার ইচ্ছায় তোলাওনি। সারা পৃথিবী যেন জানতে পারে আমাদের গ্রামের মেয়েরা কখনই এমন ভুল করবে না। তখনই আমরা তোমার বলিদান বন্ধ করে দেব। তবে সে সুব্বুকে এটা বলে দেয়, অন্য কিছু ভাবার চেষ্টা করো না, কারণ তোমার বাবা আমাদের কাছে আছে। রাজেশ বলছিল, বাবা আমিও ওর সাথে যাই, ওই ফটোগ্রাফারকে ধরে সত্যিটা বের করে নিয়ে আসি। সারপাঞ্চের কথা, এটা ওর সমস্যা, ও একা সমাধান করবে। এই গ্রামের কোনো ব্যক্তি ওকে সাহায্য করতে পারবে না। রত্নার কথা ঠিক আছে, আমি তো ওই গ্রামের না, আমি তোকে সাহায্য করতে পারবো। সারপাঞ্চ তখন সুব্বুকে বলে, তুমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে আমার ছেলের সাথে বিয়ে দেব। আর যদি তুমি তোমাকে নির্দোষ প্রমাণ করতে না পারো তাহলে তোমার বলিদান নিশ্চিত। সুব্বু শুধু বলে, আমি যে স্বেচ্ছায় ফটো তুলিনি সেটা যদি আমি প্রমাণ করতে ব্যর্থ হই তাহলে আমি কথা দিচ্ছি আমি নিজে জলাম্মার সামনে নিজের জীবন উৎসর্গ করব। পরবর্তী দিন সকাল হতেই রত্না সুব্বুকে নিয়ে ধর্মশালার উদ্দেশ্যে বের হয়ে যায়। তবে রত্না সুবোধকে মাত্র 2 দিনের কথা বলে এসেছিল। এখন তাকে ধর্মশালা যেতে হলে আরও কয়েকদিন প্রয়োজন। এদিকে আবার আজই তার বাড়ি ফিরে যাওয়ার কথা। এই জন্য রত্না সুবোধকে কল করে তার এক আন্টির কথা বলে যে ছোটবেলা সে আমাকে কোলেপিঠে করে মানুষ করেছিল। সে আন্টি এখন অসুস্থ, মৃত্যু শয্যায় সে আমাকে দেখতে চাইছে। এই মুহূর্তে আমি যদি না যাই তাহলে আমাদের পাপ হবে। মানে রত্না সুবোধকে ভুজুম ভাজুম বুঝিয়ে আরও 4 দিনের জন্য ম্যানেজ করে ফেলে। সুবোধ বেচারা পড়েছে বাচ্চাদের নিয়ে এক মহাযন্ত্রণায়, কারণ রান্না করা, বাচ্চাদের স্কুলে দেওয়া, নিজের অফিস, বউ না থাকলে একজন পুরুষই বুঝতে পারে যে এগুলো কত কষ্টের। এদিকে সুব্বুও ওই ফটোগ্রাফের নম্বরে কল করে দেখে নম্বরটি বন্ধ, যোগাযোগ করা যাচ্ছে না। আবার রত্না না থাকলে সুব্বু হয়তো আজ বেঁচে থাকতো না। তাই সুব্বু রত্নাকে জড়িয়ে ধরে কাঁদছিল। রত্না যখন সুব্বুকে বোঝায়, তোরা তো চিন্তা করতে হবে না, আমি সব কিছু দেখব। আর আমার বান্ধবীর সাথে কথা হয়েছে, ওকে আমি তোর বিষয়ে সব কিছু খুলে বলেছি। আমার বান্ধবীর মেয়ে আমি আমাদেরকে ধর্মশালা পর্যন্ত নিয়ে যাবে, বাকি সব কিছু ওই দেখবে। আর এই হচ্ছে আমি মূলত পেশায় একজন ইঞ্জিনিয়ার, বর্তমানে একটি প্রজেক্টের হেড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছে। আমি তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে। এর মধ্যে আমির মা আমিকে কল করে সুব্বুদের বিষয়ে বলে যে ওদেরকে ধর্মশালায় নিয়ে যেতে হবে, সব দায়িত্ব তোর পালন করতে হবে। কিন্তু আমি বলে আমি একটা ড্রাইভার পাঠিয়ে দিব, তারা ব্যবস্থা করে নেবে। কিন্তু আমির মায়ের কথা ওখানে রত্নাও আছে। আমির স্বপ্ন এখানে লিড প্রজেক্ট হেড হবে। এই জন্য সে দীর্ঘ 8 বছর যাবৎ পরিশ্রম করে আসছে। এমনকি গত কয়েক বছরের মধ্যে সে কোনো ছুটিও নেয়নি। এই জন্য আমি তার প্রজেক্টের কাজ ফেলে সেখানে যেতে চাইছে না। মূলত এত পুরুষের মাঝে আমি নিজেকে নিজের জায়গায় টিকিয়ে রাখতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে। বিভিন্ন জায়গায় নিজের যোগ্যতার প্রমাণ দিতে হচ্ছে। তার স্বপ্ন শুধু একটাই, সে প্রজেক্টের হেড হবে। তবে এর মধ্যে আমি জানতে পারে তাদের কোম্পানি অন্য একজনকে প্রজেক্টের হেড ঘোষণা করেছে। এতে করে আমির মনটা একদমই ভেঙে যায়। আমি তার সিনিয়র সাথে দেখা করে এবং তাকে ওই বিষয়ে বললে সে আমিকে বোঝায় এখানে তার কিছু করার ছিল না। মূলত যে ক্লায়েন্টের প্রজেক্ট তারাই চাইছে তাদের প্রজেক্টের হেড যেন কোনো পুরুষ হয়। এই জন্য মূলত কোম্পানি আমিকে না দিয়ে ওই ব্যক্তিকে প্রজেক্টের হেড ঘোষণা করেছে।
আমিও বুঝতে পারছি সে যতই তার নিজের যোগ্যতার প্রমাণ দিক না কেন, তাকে সবসময় ছোট করে দেখা হচ্ছে। এমনিতে স্বপ্ন ভেঙে গেছে, তারপর আবার আমির মা এখনও কল করে যাচ্ছে। তখন আমি কিছু একটা চিন্তা করে তার সিনিয়রকে বলে, এ পর্যন্ত আমার যে ছুটিগুলো ডিউ আছে আমি সবগুলো ক্লেম করছি বলে আমি বের হয়ে যাই। মূলত আমি সুব্বুকে হেল্প করতে এবং নিজের মতো কয়েকদিন এনজয় করতেই যাচ্ছে। এরপর আমি সুব্বু এবং রত্নাকে রেলওয়ে স্টেশন থেকে পিক করে। তাদেরকে বহুদূর যেতে হবে, তাই যাওয়ার আগে তারা কিছু কেনাকাটা করতে যায়। এক একজন এক এক দোকান থেকে এক একটা কিনছিল। তখনই সুব্বু লক্ষ্য করে শহরের মধ্যে বড় একটি ব্যানারে তার ফটো লাগানো। এতদিন সুব্বু শুধু ম্যাগাজিনের মধ্যে তার ফটো দেখেছিল, আর এখন সুব্বু দেখছে সারা দুনিয়ার মানুষ তাকে দেখছে। সুব্বু এটা কিছুতে সহ্য করতে পারছিল না, তাই সুব্বু নিজের মুখ লুকিয়ে সেখান থেকে দৌড়ে অন্য কোথাও চলে যায়। নতুন জায়গা হয়, সুব্বু কোথায় এসেছে, কোন দিক দিয়ে এসেছে নিজেও বুঝতে পারছে না। তবে রত্নারা অনেক খুঁজে খুঁজে সুব্বুকে পেয়ে যায়। এরপর তারা ধর্মশালার উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় সুব্বু শ্রাবন্তীকে কল করে এবং শ্রাবন্তীকে বোঝায়, তুমি কোনো চিন্তা করো না, আমি ধর্মশালার পথেই যাচ্ছি, জলাম্মা কিছুই হতে দিবে না। তখনই গণেশ এসে সুব্বুর সাথে কথা বলতে দেখে গণেশ ফোন নিয়ে বলে, তুমি কেন ওর সাথে কথা বলছো? স্পষ্ট করিতে বলা আছে আমরা কেউ ওর সাহায্য করতে পারবো না। সুব্বু বিষয়টা বুঝতে পারে। এদিকে আমিকে আমির মা আগে থেকে সুব্বুর বিষয়ে অনেক কিছু বলে রেখেছে। তারপরও আমি সুব্বুকে পর্দার বিষয় বলছিল, তোমাদের এই পর্দা তোমাদের কিভাবে রক্ষা করে আমি তো কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দেখি না। সুব্বু তখন তার মতো করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু আমি বলছিল, আমার মনে হয় তোমরা পর্দার বদলে হেলমেট ব্যবহার করলে আরও বেশি সেফ থাকবে। মানে সুব্বুরা যে কুসংস্কারে বিশ্বাসী, আমি সেসব শুনে শুধু মজা নিচ্ছে। একসময় তো আমি বলেই বসে, তোমার এই পর্দা কি বুলেট প্রুফ? যদি বুলেট প্রুফ না হয় তাহলে কীভাবে তোমাকে প্রোটেক্ট করবে? সুব্বু বুঝতে পারছে আমি তার মজা নিচ্ছে। এদিকে আমি একজন শিক্ষিত এবং ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, সে তার ক্যারিয়ারের প্রতি ফোকাস করছে। বিয়ে করা, বাচ্চা নেওয়া, এগুলোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। এসব শুনে সুব্বু এবং রত্না একটু অবাক হচ্ছে। তাদের যাত্রাটা অনেক দীর্ঘ। তা আজকের মতো আমির একটি রিসোর্টে ওঠে। রিসোর্টে উঠেও সুব্বু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিল। সুব্বুর কথা ছোট্ট একটা ঘর নিলেতে হতো, এত বড় একটা রুমের ভাড়া কে দিবে? আবার অমি প্রথম থেকেই সুব্বুদের কালচার নিয়ে হাসি ঠাট্টা করছে। এই জন্য সুব্বু একসময় রত্নাকে বলছিল, চল আমরা নিজেরাই চলে যাই, আমাদের এর সাহায্যের প্রয়োজন নেই, আমরা নিজেরাই পারবো। সুব্বু তো ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছিল। তখন রত্না সুব্বুকে বাধা দেয়। রত্না সুব্বুকে বোঝায়, আমাদের দুজনের পক্ষে সম্ভব হবে না, ওর সাহায্যের প্রয়োজন আছে। সিন চলে যায় রাতে। হঠাৎ অমির ঘুম ভাঙতেই অমি লক্ষ্য করে সুব্বু পেটে নেই। সুব্বু তখন বেলকনিতে বসে কান্না করছে। অমিকে দেখে সুব্বু বলে, তোমার কাছে হয়তো বা আমার এই গল্পগুলো হাসি ঠাট্টা মনে হতে পারে, কিন্তু আমার জন্য এমনটা না। আমার জন্য এটাই আমার জীবন। ফটোগ্রাফারের সাথে দেখা করাটা কতটা জরুরি এটা আমি তোমাকে বোঝাতে পারবো না। সুব্বু তার বাবা, শ্রাবন্তী, রাজেশ সবার কথা বলে যে ওরা শুধুমাত্র আমার পথ চেয়ে বসে আছে। আমি তোমার মতো শান্ত থাকতে পারছি না। সুব্বুর কথা শুনে আমিও কথা দেয় সে আর এসব নিয়ে হাসি তামাশা করবে না। আর কাল সকাল হতেই তারা ফটোগ্রাফারকে খোঁজার উদ্দেশ্যে বের হয়ে যাবে। সিন চলে যায় পরদিন সকালে। সকাল হতে আমিরা বের হয়েছে, কিন্তু পথে একটি ল্যান্ডস্লাইডের কারণে অনেকগুলো গাড়ি আটকে আছে। আমি সামনে গিয়ে কথা বলে জানতে পারে ক্লিয়ার হতে কয়েক ঘন্টা সময় লাগবে। এখন অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। এদিকে সুব্বু ওই ফটোগ্রাফারকে কল করলে ওই ফটোগ্রাফার সুব্বুর কল রিসিভ করে, কিন্তু সুব্বু তাকে স্পষ্ট করে কিছু খুলে বলতে পারছিল না। যতক্ষণে আমি ফিরে আসে কল ডিসকানেক্ট হয়ে গেছে। আমি আবারও কল করে দেখে ফোন বন্ধ। আমি ধারণা করে সে যেখানে আছে সেখানে হয়তো নেটওয়ার্ক ইস্যু আছে। এই জন্য আমি সুব্বুকে বলে যে আমি তোমার সম্পর্কে ডিটেলসে লিখে তাকে একটি মেসেজ করে রাখবো। এদিকে রত্নার স্বামী সুবোধ বারবার কল করছে। রত্না আর কত বাহানা দিবে। সুবোধ একসময় রত্নাকে তার আন্টির সাথে কথা বলে দেওয়ার কথা বলে, কারণ সুবোধ বিশ্বাস করতে পারছে না। রত্না তখন নিজের কণ্ঠ নকল করে তার সেই আন্টির সাথে সুবোধের সাথে কথা বলে এবং সুবোধকে কড়া ভাষায় বলে দেয়, বউ ছাড়া কি থাকতে পারো না? 2 দিনের জন্য আমার কাছে এসেছে আর এত বারবার কল করছো। এতে করে সুবোধ ভয় পেয়ে কল কেটে দেয়। এদিকে 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে। রাস্তা এখনও ক্লিয়ার হয়নি। কখন ক্লিয়ার হবে তার কোনো নিশ্চয়তা নেই। এর জন্য এখানে আটকে পড়া কয়েকজন যাত্রীরা সিদ্ধান্ত নেয় তারা পাশের গ্রামে একটি রেস্ট হাউসে গিয়ে ক্যাম্পিং করবে। তারা আমিদেরকে অফার করে, আর এখানে ল্যান্ডস্লাইড ক্লিয়ার হতে যেতে অনেক সময় লাগবে, তাই এত সময় গাড়িতেও থাকা সম্ভব নয়। তাই আমিরা তাদের সাথে জয়েন করে। অন্যদিকে সুব্বুর বাবা, শ্রাবন্তী, রাজেশ সবাই সুব্বুর অপেক্ষা করছে। আবার রাজেশের বাবা মা রাজেশকে অন্য একটি মেয়েকে বিয়ে করার কথা বলছে। রাজেশের কথা আমি মরে যাব তা সুব্বুকে ব্যতীত অন্য কাউকে বিয়ে করব না। আর বাবা তো স্পষ্ট করে বলে দিয়েছে সুব্বু যদি প্রমাণ করতে পারো নির্দোষ তাহলে বাবা আমাদের বিয়ে দিবে। তাহলে এখন কেন এই কথা বলছে?
সারপাঞ্চের কথা আমি বলেছি, এটা সত্যি। আমি মানলাম ও নিজের ইচ্ছায় ফটো তোলেনি, কিন্তু গ্রামের সবাই তোর চেহারা দেখে ফেলেছে। এমন একটি মেয়েকে তুই কীভাবে বিয়ে করবি? রাজেশ এখন বুঝতে পারছে না সে এক্স্যাক্টলি কী করবে। অন্যদিকে সুব্বরা ওই লোকেদের সাথে পাশের গ্রামের একটি রেস্ট হাউসে পৌঁছে গেছে। এদিকে সিন চলে আসে সুব্বুদের গ্রামে। রাজেশ স্টেশনের দোকানে টাঙিয়ে রাখা বিভিন্ন ম্যাগাজিনের মধ্যে সুব্বুর ফটো দেখে। রাজেশ লক্ষ্য করে বিভিন্ন মডেলদের ফটোর মধ্যে সুব্বুর ফটো দেখা যাচ্ছে। তাই রাজেশও দ্বিধায় পড়ে গেছে যে এমন মেয়েকে সে বিয়ে করবে কি করবে না। অন্যদিকে রাতের বেলা সবাই মিলে আড্ডা দিচ্ছিল, কারণ ল্যান্ডস্লাইড ক্লিয়ার হতে আরও 3 দিন সময় লাগবে। তাই এই 3 দিন তাদেরকে এখানে থাকতে হবে। আমিরাও চিন্তা করে তারা এই 3 দিন এখানে ঘুরে সময় কাটাবে। তবে এখানে ছেলেমেয়েরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিল। তাদের কথায় সুব্বু রিয়েলাইজ করতে পারে যে তাদের কুসংস্কারপূর্ণ গ্রামের জীবনের বাইরেও আরও একটা জীবন আছে, যেটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া পর্যন্ত নেই। মানে অন্যদের জীবন আর তাদের জীবন সম্পূর্ণ আলাদা। গ্রামের বাইরে বের না হলে হয়তোবা সুব্বু এগুলো সম্পর্কে জানতে পারত না। এর মধ্যে শ্রাবন্তী কল করে। শ্রাবন্তীর ডেলিভারির ডেটও ঘনিয়ে আসছে, তাই শ্রাবন্তীর মনের মধ্যে ভয় কাজ করছিল কি নাকি হয়ে যায়। শ্রাবন্তী সুব্বুকে অনুরোধ করে, তুই যে কাজে গিয়েছিস দ্রুত শেষ করে চলে আয়। সুব্বু শ্রাবন্তীকে জানায় যে আমাদের এখানে 3 দিন থাকতে হবে, এরপর আমি সব কিছু সমাধান করে চলে আসব। সিন চলে যায় পরবর্তী দিন। রত্না, অমি, সুব্বু আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখছিল। ঠিক তখনই সুগুনা কল করে সুব্বুর কাছে জানতে চায়, তোকে রাজেশ কল করেছিল? আমি তোকে গতকাল থেকে কল করছি, তুই দ্রুত রাজেশের সাথে কথা বল। সুগুনার কথা মতো সুব্বু রাজেশকে কল করার চেষ্টা করে, কিন্তু এই এলাকাতে ঠিকমতো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। এই জন্য সুব্বু একটু পাহাড়ের দিকে চলে যায়। সুব্বু বারবার রাজেশকে কল করছে, কিন্তু রাজেশ পিক করছে না, কারণ রাজেশের বাবার কথা মতো অন্য একটি মেয়েকে বিয়ে করছে। তবে রাজেশ ফোন রিসিভ না করলেও রাজেশের বাবা ফোন রিসিভ করে সুব্বুকে জানিয়ে দেয় রাজেশ বিয়ে করেছে। আর এটা শোনা মাত্রই সুব্বুর মনটা একদমই ভেঙে যায়। যে রাজেশকে সে এত ভালোবেসেছে, এত ত্যাগ স্বীকার করেছে, সেই রাজেশে কিনা আজ তাকে ফেলে অন্য একটি মেয়েকে বিয়ে করে নিল। এই চিন্তা করে করে সুব্বু চিৎকার করে কাঁদছিল। তবে পাশেই মাতাল কয়েকটি ছেলে আড্ডা দেওয়ার সময় সুব্বুকে দেখতে পেয়ে তারা সুব্বুকে তুলে নিয়ে যায়। সুব্বুও বাঁচার জন্য চিৎকার করছে। আমিরাও দেখতে পেয়ে ওই লোকগুলোকে ফলো করার চেষ্টা করে। তারা সুব্বুকে বাঁচানোর চেষ্টা করছে। আমিদের সাথে কয়েকজন লোকও যোগ দিয়েছে। তবে ওই লম্পটগুলো চলন্ত গাড়ির মধ্যে সুব্বুকে ধর্ষণ করার চেষ্টা করে। সুব্বুর মুখের উপরে থাকা ওই পর্দাটা পর্যন্ত ছিঁড়ে ফেলে। এরপর যখন তারা বুঝতে পারছিল তারা ধরা পড়ে যাবে, তারা সুব্বুকে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে চলে যায়। এরপর আমি আর রত্না সুব্বুকে নিকটস্থ হসপিটালে নিয়ে ট্রিটমেন্টও করায়। আবার সুব্বুর বাবা কল করে সুব্বুকে দ্রুত ফিরে যেতে বলছে, কারণ জন্মের পর থেকে সুব্বু কখনোই তার বাবাকে রেখে এত দূরে থাকেনি। সুব্বু তার বাবার কষ্টটা বুঝতে পারছে। আবার রাজেশ যে কাজটি করল তার জন্য সুব্বু মানসিকভাবে একদম বিপর্যস্ত। আমিরাও সুব্বুকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে। এই সব কিছু হয়েছে শুধুমাত্র ওই ম্যাগাজিনের ফটোর জন্য। সুব্বুর কথা, ওই পর্দাটা আমাকে প্রোটেক্ট করার কথা। সবাই বলে ওই পর্দাটা থাকলে জলাম্মা আমাদেরকে প্রোটেক্ট করবে, কিন্তু ওই লম্পটগুলো যখন আমার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করছিল তখন তো আমাকে ওই পর্দাটা প্রোটেক্ট করতে পারলো না। জলাম্মা তো আমাকে প্রোটেক্ট করেনি। আর কোনো একজন ব্যক্তি আমার গোপনে আমার ফটো তুলে নিজ ইচ্ছা মতো ম্যাগাজিনে ছেপে দিবে, আর তার জন্য আমাকে সাফার করতে হবে। এটা কেমন বিচার? তাই সুব্বু আর ওই পর্দাটার উপর কোনো বিশ্বাসই করতে পারছে না। সুব্বু জলমার উপর বিশ্বাস করতে পারছে না। রত্না তখন সুব্বুকে বোঝায় সে একজন যোদ্ধা ছিল। মৃত্যুর সময় যে প্রেগনেন্ট ছিল সে অন্য মেয়ের পেটের বাচ্চাকে মারতে চাইবে? এটাকে আদৌ বিশ্বাসযোগ্য? রত্না এবং আমি সুব্বুকে এটা বোঝায় তোমার সাথে যে ঘটনা ঘটেছে তার সাথে শ্রাবন্তীর পেটের বাচ্চার কোনো সম্পর্কই নেই। এগুলো তোমাদের গ্রামের কুসংস্কার। অ্যামির কথা, তোমার মাথার উপরে পর্দা থাকা অবস্থায়ও ওই লম্পটগুলো তোমার উপর আক্রমণ করলো। তাহলে ওই পর্দাটা তুমি মাথার উপর থেকে ফেলে দিলে শ্রাবন্তীর বাচ্চা কীভাবে মারা যাবে? রত্নাও বলে গত 30 বছরে তোমাদের গ্রামে একটি বাচ্চা মারা গিয়েছে, কিন্তু তার জন্য কতগুলো মেয়েকে তার জীবন দিতে হয়েছে। সুব্বুর কথা, সেটা তো শুধুমাত্র ওই মেয়েদের বলিদানের কারণে সম্ভব হয়েছে। আমি তখন বোঝাই তুমি কি করে বুঝতে পারলে? তাদের মধ্যে কোনো একটি মেয়ে যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আমরা জানতে পারতাম ওই মেয়ে জীবিত থাকার কারণে বাচ্চা মারা যাচ্ছে নাকি বাচ্চার উপর কোনো এফেক্ট পড়ছে না। তাদের কথা এরা তো আর পরীক্ষা করে দেখা হয়নি। সুব্বু তখন সব কিছু চিন্তা করে নিজেকে পর্দা থেকে মুক্ত করে দেয়। সে এখন নিজের মতো করে বাঁচতে চায়। সুব্বু অ্যামি এবং অন্য মেয়েদের মতো স্বাভাবিকভাবে বাঁচতে চায়। আর এভাবেই সুব্বুর বেশ কয়েকদিন সময় কেটে যায়। সুব্বু খুব আনন্দেই সময় পার করছিল। তবে সুব্বুর মনে এখন একটি ইচ্ছা, সে ওই পর্দা ছাড়া তার গ্রামে ঘুরে বেড়াবে। এভাবে 3 দিন পার হয়ে যায়। ল্যান্ডস্লাইডও ক্লিয়ার হয়ে গেছে। এবার সুব্বুদের যাবার পালা।
তবে ঠিক তখনই ওই যে ফটোগ্রাফার সুব্বুর ফটো তুলেছিল, আমি তার হোয়াটসঅ্যাপে সব কিছুর বিস্তারিত লিখে একটি মেসেজ পাঠিয়ে রেখেছিল। তাই ওই ফটোগ্রাফার সেই ম্যাচটি দেখার পর সুব্বুর উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা পাঠায়, যেখানে সে সব কিছু খুলে বলে যে সে একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। ওই গ্রামে সে পাখির ছবি তুলতে গিয়েছিল। তখনই অ্যাক্সিডেন্টলি সুব্বু তার ক্যামেরাবন্দি হয়ে যায়। কিন্তু সে ওই গ্রামের সম্পর্কে এত কিছু ভালো করে জানত না, তাই সে সুব্বুর অনুমতি ব্যতীত সুব্বুর ফটোটি পাবলিশ করে দিয়েছিল। তবে এখন সে জানতে পেরেছে তার এই ফটোর জন্য সুব্বুকে কতটা সাফার করতে হচ্ছে। এই জন্য সে সুব্বুর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। আর এই ফটোটাই প্রমাণ করে দিচ্ছে সুব্বুর ফটো তোলায় তার কোনো সম্মতি ছিল না, মানে সুব্বুর কোনো দোষ নেই। তাই সুব্বু এই ভিডিওটা দেখিয়ে গ্রামবাসীর কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। এখন আর সুব্বুর গ্রামে ফিরে যেতে কোনো বাধা নেই। তাই সুব্বু এখন তার গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শ্রাবন্তীর লেবার পেইন শুরু হয়েছে। শ্রাবন্তী যন্ত্রণা সহ্য করতে পারছে না। গ্রামের মহিলারা এসে জানায় বাচ্চার পজিশন চেঞ্জ হয়ে গেছে, এমন পরিস্থিতিতে ডেলিভারি সম্ভব নয়। এতে করে গ্রামের লোকজন ধরেই নেয় জলাম্মার অভিশাপ লেগেছে। তাই যে কোনো মূল্যে সুব্বুকে দরকার। সুব্বুর বলিদান না দেওয়া পর্যন্ত শ্রাবন্তীর পেটের বাচ্চা হয়তো বাঁচবে না। কিন্তু সুব্বু তো আসছে না। তাই 4-5 লোকজন নিয়ে সুব্বুর বাবাকে দিয়ে সুব্বুকে কল করায় এবং যত দ্রুত সম্ভব সুব্বুকে গ্রামে ফিরে আসতে বলে। তারা এটাও বলে সুব্বু যদি না আসে তাহলে তার বাবাকে তারা মেরে ফেলবে। তাই বাধ্য হয়ে সুব্বুকে এখন আসতেই হবে। সুব্বুর চোখ পড়ে তখন ওই ম্যাগাজিনটির দিকে। সুব্বু ওই ম্যাগাজিনটি খুলেই দেখে ম্যাগাজিনের কভার তার ফটো থাকলেও ভিতরে প্রতিষ্ঠিত নারীদের ফটো। কোনো নারী ডক্টর হয়েছে, কোনো নারী ইঞ্জিনিয়ার হয়েছে, আবার কোনো নারী পাইলট হয়েছে। কিন্তু সুব্বু কি হয়েছে, বা সুব্বুর গ্রামের মহিলারা কি হতে পেরেছে? সুব্বু অনেক চিন্তা ভাবনা করে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর পরবর্তী দিন সকাল নাগাদ সুব্বুরা গ্রামে পৌঁছেও যায়। গ্রামে ঢোকা মাত্রই সুব্বুর চোখ পড়ে আত্মহতি কবরস্থানের দিকে। এদিকে গ্রামের মহিলারা শ্রাবন্তীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এরপর সুব্বু গ্রামের ভিতর গিয়ে পর্দা ছাড়াই গাড়ি থেকে নামতে চাচ্ছিল, কারণ সুব্বু এতদিন পর্যন্ত যে কাস্টমে বিশ্বাস করে এসেছে সেটা আদৌ সত্যি না কুসংস্কার, সুব্বু সেটা যাচাই করে দেখতে চায়। কিন্তু রত্না সুব্বুকে বোঝায়, তুই যদি এই অবস্থায় নামিস গ্রামবাসী তোকে মেরে ফেলবে। সুব্বুর কথা এই প্রথা যদি সত্যি হয়ে থাকে আর শ্রাবন্তীর পেটের বাচ্চা যদি মারা যায় তাহলে আমি স্বেচ্ছায় আমার নিজের জীবন দিয়ে দিব। কিন্তু এগুলো যদি কুসংস্কার হয় তাহলে আমাকে দেখে গ্রামের অন্যান্য নারীরা এই কুসংস্কার থেকে মুক্তি পাবে। তাই নিজের জন্য না হলেও গ্রামের মেয়েদের ভবিষ্যতের জন্য সুব্বুর এটা করতে হবে। তাই সুব্বু অনেক চিন্তাভাবনা করে ওই পর্দা ছাড়াই গাড়ি থেকে নেমে গ্রামের ভিতর দিকে হাঁটতে শুরু করে। আর সুব্বুকে এই অবস্থায় দেখে গ্রামের সবাই তো পুরো হতবম্ব। সুব্বুর আসার খবর পেয়ে 4-5 লোকজন নিয়ে এদিকে আসছিল। এদিকে শ্রাবন্তী পেইন সহ্য করতে না পেরে একসময় সেন্সলেস হয়ে যায়। তাই গ্রামের নারীরা ধরেই নেয় গ্রামের উপর জলাম্মার অভিশাপ পড়েছে। তারা 4-5 এটাই বলে। এতে করে গ্রামবাসী উত্তেজিত হয়ে সুব্বুকে মারতে যাচ্ছিল। আবার শ্রাবন্তীর স্বামীও একটি ইট নিয়ে সুব্বুকে মারতে আসছে, কারণ একমাত্র সুব্বুর জন্য তার স্ত্রীর সন্তান মারা গিয়েছে। তবে এদিকে সবাই সুব্বুকে মারতে গেলেও অন্যদিকে শ্রাবন্তীর জ্ঞান ফিরে আসে আর শ্রাবন্তী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। সাথে সাথে একজন দৌড়ে এসে জানায় শ্রাবন্তী একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। শোনা মাত্রই সবার মুখে যেন হাসি ফুটে ওঠে। সুব্বু শুধুমাত্র এই সময়টা অপেক্ষা করছিল। সুব্বু এখন বুঝতে পারছে এই গ্রামের উপর এতদিন কুসংস্কারের ছায়া পড়েছিল, তবে কেউ এতদিন এই কুসংস্কার থেকে বের হতে যাচাই করে দেখেনি। তবে সুব্বু আজ প্রমাণ করে দিল এগুলো সবই কুসংস্কার। এরপর সুব্বু জলাম্মার মন্দিরে গিয়ে জলাম্মার উপরে রাখা পর্দাগুলো চালিয়ে দেয়। এর সাথে গ্রামের যে মহিলারা ছিল তারা ওই কুসংস্কারের পর্দা থেকে মুক্তি পায়। শ্রাবন্তীর সদ্য ভূমিষ্ঠ মেয়েটাকেও সুব্বুর হাতে তুলে দেওয়া হয়। এরপর আমরা এটাও দেখতে পাই সুব্বু গ্রামে ফিরে আসার আগে ওই ফটোগ্রাফারকে দিয়ে তার বেশ কিছু ফটো তুলে রেখেছিল। সাথে সে এটা বলেছিল যদি সে গ্রামে গিয়ে প্রমাণ করতে পারে এগুলো সবই কুসংস্কার তাহলে সুব্বু ফটোগ্রাফারকে কল করে জানাবে। তাহলে ওই ফটোগ্রাফার সুব্বুর ওই ফটোগুলো দিয়ে আরেকটি ম্যাগাজিন প্রকাশ করবে, যেখানে সুব্বুর সম্পর্কে সব স্টোরি থাকবে। এভাবেই গ্রামটি কুসংস্কারের হাত থেকে মুক্তি পায়। একবার ভেবে দেখেছেন কি ভয়ঙ্কর রীতিনীতি ছিল? কারো চেহারা দেখা গেলেই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা কেমন নিয়ম? তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।